এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি, ভূমিরূপের থেকে অর্থাৎ চ্যাপ্টার 4-এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম। ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। এর আগেও একটা পার্ট আমি দিয়েছি, তার মধ্যেও কিছু প্রশ্ন উত্তর ছিল, এখন কিছু দিলাম, ভালো করে পড়ো। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, মানব জীবনের ওপর পর্বতের কি প্রভাব দেখা যায়? উত্তর, মানব জীবনে পর্বতের প্রভাব। ওকে, এটা আমরা পয়েন্ট করব, দেন আমরা লিখব যেমন জলবায়ুর ওপর প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব, এটা একটা পয়েন্ট, ওখানে লিখব সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে ও শীতল সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। নেক্সট লিখব নদ নদীর উৎস। এই পয়েন্টে লিখব বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে ও নদীতে সারা বছর জলের যোগান দেয়। বনজ সম্পদের প্রাচুর্য পয়েন্ট করে লিখব পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র, এই পয়েন্টে লিখব পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। ধাপ চাষ, পয়েন্টে লিখব পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান ইত্যাদি চাষ করা হয়। নেক্সট শিল্প লিখব, পয়েন্টে লিখব বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূ প্রকৃতিকেও চা শিল্পে, কাগজ শিল্পে, প্লাইউড শিল্পে ব্যবহার করা হয়। পর্যটন শিল্পতে লিখব পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। যেমন লিখব ভারতের দার্জিলিং, মানালি, সিমলা একই রকম উল্লেখযোগ্য কয়েকটা পর্যটন কেন্দ্র। নেক্সট জলবিদ্যুতের যোগান, পয়েন্টে লিখব পার্বত্য অঞ্চলের নদীগুলো খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বহিঃশত্রুর আক্রমণ রোধ, পয়েন্ট করে লিখব দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীনকাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা পর্বতের প্রভাবটা লিখলাম। এবার আমরা পড়ব মালভূমির প্রভাব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, মানব জীবনের ওপর মালভূমির কি প্রভাব দেখা যায়? উত্তর লিখব মানব জীবনের ওপর মালভূমির প্রভাব অপরিসীম। যেমন খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে পূর্ণ হয় বলে একে খনিজ সম্পদের ভাণ্ডার হিসাবে ধরা হয়। এখানে সাধারণত কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। নেক্সট শিল্প স্থাপন, এখানে লিখব শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল ব্যাকেটে লিখে দেবে খনিজ বা কৃষিজাত সহজেই পাওয়া যায় বলে এখানে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। কৃষিকাজ, পয়েন্টে লিখব মালভূমি অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজে অনুপযোগী হলেও মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদী উপত্যকায় উর্বর মাটিতে তুলো, ধান, পেঁয়াজ, আখ চাষ করা হয়। আবার মালভূমির খাড়া ঢালে কফি, চা, রাবার চাষ করা যায়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি কৃষ্ণ মৃত্তিকায় প্রচুর তুলো চাষ হয়। নেক্সট জলবিদ্যুতের প্রাচুর্য, পয়েন্ট করে লিখব বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন দক্ষিণ ভারতে প্রায় সব নদীর থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায় বা হয়। বনজ সম্পদ, এই পয়েন্টে লিখব মালভূমি অঞ্চলের উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায়। পর্যটন শিল্পকেন্দ্র, পয়েন্টে লিখব মালভূমি অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে।
হয়ে গেল এই দুটো প্রশ্ন। এবার মানব জীবনের ওপর পার্বত্য অঞ্চল গেল, মালভূমি গেল, সমভূমি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সমভূমি বললো আমি বা কি দোষ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মানব জীবনের ওপর সমভূমির কি প্রভাব দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট, পড়তে হবে। তিনটে দিলাম, তিনটেই পড়তে হবে, এমন নয় যে দুটো পড়ে গেলাম একটা পড়লাম না, ভাবলাম যেটা পড়ে গেলাম না হয়তো সেটাই চলে এলো, ব্যাস তাহলে তখন কি হবে। তো সেই জন্য তিনটেই পড়ে রাখবে, একই রকম ব্যাপারটা, মোটামুটি একই রকম, একটুখানি ভালো করে দুবার রিডিং পড়লেই মুখস্থ হয়ে যাবে। যাই হোক, তাহলে মানব জীবনের ওপর সমভূমির কি প্রভাব দেখা যায়, এখানে লিখবো মানব জীবনের ওপর সমভূমির প্রভাব অপরিসীম। যেমন ফার্স্ট লিখব কৃষিকাজ, লিখব সমভূমি অঞ্চলে উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলেই হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, গম, তৈলবীজ, পাট, ডাল জাতীয় শস্য, আখ, আলু, শাকসবজি চাষ করা হয়ে থাকে। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। নেক্সট হচ্ছে পশুপালন। এই পশুপালন পয়েন্টে আমরা লিখব কৃষিকাজের পাশাপাশি এখানকার অধিবাসীদের অপর জীবিকা পশুপালন, সাধারণত গবাদি পশু যেমন গরু, মোষ, ছাগল পালন করে থাকেন এবং দুধ, চামড়া, অন্যান্য পশুজাত দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জন করেন। ঠিক আছে, নেক্সট দেব হচ্ছে শিল্প। এই পয়েন্টে লিখব শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহনের ব্যবস্থা, ঘনবসতি, চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব ও কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা দেয়, ওকে, বা দেখা যায়। নেক্সট হচ্ছে উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা। এখানে লিখব অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নত মানের সড়কপথ, রেলপথ সহ জলপথ ও বিমানপথ গড়ে উঠেছে, ফলে সহজেই দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। নেক্সট হচ্ছে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। এখানে লিখব পৃথিবীর প্রায় 90% লোকই সমভূমি অঞ্চলে বাস করে, শুধুমাত্র জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য। হলো, এখানটা এই প্রশ্নের উত্তরটা শেষ। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে পার্বত্য অঞ্চলের কিছু মানুষ পশুপালন করে, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 900 মিটার উঁচু শিলাময় বন্দর সুবিস্তীর্ণ ভূমিভাগ পার্বত্য অঞ্চল নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের বেশ কিছু পরিবেশগত প্রতিকূলতা এখানকার মানুষের জীবন ও জীবিকাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে, যেমন এখানকার ভূমিভাগ অত্যন্ত বন্ধুর, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উর্বর মাটি এখানে খুব একটা পাওয়া যায় না, এখানকার রাস্তাঘাট যথেষ্ট অনুন্নত, বসবাসগত দিক থেকে মানুষের বিচ্ছিন্নতাও এই অঞ্চলে অত্যন্ত স্পষ্ট, যার ফলে পার্বত্য অঞ্চলে কৃষি ও শিল্পের সুযোগ অনেক কম। তবে এখানকার প্রতিকূল পরিবেশটি ঘন অরণ্য কিংবা ছোট বড় তৃণভূমি যথেষ্ট প্রাধান্য থাকে, তাই এই প্রভাবটিকে কাজে লাগিয়েই মানুষ পশুপালন করে থাকে। উদাহরণ, কুমায়ুন হিমালয়ের খ্যাতি আছে জাটলি গ্রামের বেশ কিছু মানুষ পশুপালনকেই তাদের জীবিকা হিসাবে বেছে নিয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে কুমায়ুন হিমালয়ের খাতি আর জাটলি গ্রামের বেশ কিছু মানুষ পশুপালনকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছে। হলো, নেক্সট প্রশ্ন, পামির মালভূমির উচ্চতা 7649 মিটার হলেও পামিরকে পর্বত বলা হয় না কেন, কারণ ব্যাখ্যা করো। সংজ্ঞা অনুসারে সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি উঁচু ভূমিরূপকেই পর্বত বলে, কিন্তু পৃথিবীতে বেশ কিছু উঁচু মালভূমি, বিশেষত পর্বত বেষ্টিত মালভূমি আছে যাদের উচ্চতা 3000 মিটারের বেশি, যেমন পামির মালভূমি। এর উচ্চতা ভূমিভাগ হওয়া সত্ত্বেও যেমন পামির মালভূমি এত উঁচু
ভূমিভাগ হওয়া সত্ত্বেও একে পর্বত না বলে মালভূমি বলা হয়, কারণ এর উপরিভাগ মালভূমির ন্যায় সমতল বা ঈষৎ তরঙ্গায়িত। এখানে এটি পর্বতের মতো অত্যন্ত বন্ধুর নয়। পর্বতের মতো একাধিক সুউচ্চ শৃঙ্গ পামির মালভূমিতে দেখা যায় না। এর চারপাশ মালভূমির ন্যায় খাড়া ঢাল বিশিষ্ট। সর্বোপরি পামির মালভূমির আকৃতি টেবিলের মতো। ক্লিয়ার? নেক্সট লাস্টে এইটুকু লিখে দেবো, এই সকল বৈশিষ্ট্যের জন্যই পামির মালভূমিকে পর্বত বলা যায় না, মালভূমি বলা হয়। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয়, কারণ ব্যাখ্যা করার জন্য আমাকে দিয়েছে। তাহলে আমরা লিখব ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয়, কারণ ব্যাখ্যা করব। আচ্ছা, অথবা প্রশ্ন এভাবেও আসে, ভূমিরূপের গঠনে অভ্যন্তরীণ ও বহির্জাত শক্তি অন্যতম ভূমিকা পালন করে, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, পৃথিবীপৃষ্ঠের উপর কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। এই সব রকম ভূমিরূপ মূলত দুই ধরনের শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে, যথা ভূ অভ্যন্তরীণ শক্তি আর বহির্জাত শক্তি। ভূ অভ্যন্তরীণ শক্তি পয়েন্টে লিখব, ভূপৃষ্ঠের অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ ও মহাসাগরগুলি এই পাতগুলির উপর অবস্থিত, আর এই পাতগুলো একটি থকথকে বা সান্দ্র অ্যাস্তনোস্ফিয়ার স্তরের উপর ভাসতে ভাসতে পাতগুলি কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়। এর ফলে ভূ আলোড়নের সৃষ্টি হয়, যা থেকে ভূ অভ্যন্তরীণ শক্তির জন্ম হয়। এই শক্তির দ্বারাই পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। বহির্জাত শক্তি এখানে লিখব, অপরদিকে বহির্জাত শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা সৃষ্ট শক্তি। এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের উপর সব সময় কাজ করে চলেছে। কখনো ক্ষয় করে উচ্চতা হ্রাস করেছে, কখনো সঞ্চয় করে উচ্চতা বৃদ্ধি করেছে। এইভাবে ভূপৃষ্ঠ জুড়ে বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি করছে। তাই বলা যায় ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয়। ক্লিয়ার? প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।